This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কবি সুকুমার রায়ের লেখা লড়াই খ্যাপা। ওই আমাদের পাগলা জগায় নিত্যি হেথায় আসে, আপন মনে গুনগুনিয়ে মুচকি হাসি হাসে। চলতে গিয়ে হঠাৎ যেন ধমক লেগে থামে, তড়াক করে লাফ দিয়ে যায় ডাইনে থেকে বামে। ভীষণ রোখে হাত গুটিয়ে সামলে নিয়ে কোঁচা, আইয়ো বলে খ্যাপার মতো শূন্যে মারে খোঁচা। চেঁচিয়ে বলে, ফাঁদ পেতেছ, জগাই কি তাই পড়ে? 7 জার্মান, জগাই একা, তবুও জগাই লড়ে। দেখুন, কোনো ফিফা কর্তাই এই লড়াই খ্যাপা ছড়াটা পড়েনি, একদম নিশ্চিত করে বলতে পারি, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। সুকুমার রায়ও জীবনকালে তো সব সাহেবকে চিনতেন না, তো সে যাই হোক, ফিফাকে দেখে মনে হচ্ছে মানে ওই ফুটবলের সর্বময় যে সংস্থা, কর্তৃত্বের অধিকারী, তারাও নিজেদের ওই জগাই বলে ডাকতে পারে। জানেন তো কেন জানেন? কারণ তাদেরও ফাঁদে ফেলার চেষ্টা হয়েছিল। ওই লাস্টে বলছিল না, ফাঁদে ফেলার চেষ্টা, জগাই কি আর পড়ে? তো সেরকম ফাঁদ পেতেছিল এক আমেরিকার, নাম ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটা নতুন কোম্পানি খোলার যে প্রস্তাব দিয়েছিলেন, আপনাদের বলেছিলাম এটা কোম্পানি হয়ে যাবে। সেই কোম্পানিটাই বিশ্বকাপ, ফুটবল, চ্যাম্পিয়ন্স লিগ সব কিছু করবে, টুর্নামেন্টের যাবতীয় ব্রডকাস্ট, রাইট ফাইট সব কিছু, মানে বাণিজ্যিক দিকগুলো সব ওই কোম্পানি দেখবে। ওই কোম্পানি বাজারে শেয়ার ছাড়বে, একদম কর্পোরেট কোম্পানির মতো সব কটা জিনিস চলবে আর কি। এবং তাতে কী হবে? তাতে সবার আশঙ্কা ছিল ফুটবলটা বিক্রি হয়ে যাবে। আর ফিফা সভাপতি বলেছিলেন লাভ হবে, বিক্রি হলে তবে না লাভ হয়। ফিফার হাতে যে টাকা আসবে তার বড় অংশ সদস্য দেশগুলো পাবে বলে তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোজা কথায় আরও বেশি বেশি করে ঘরে লক্ষ্মী আসবে, ফলে সবাই বড় লোক হবে, এটাই তো ভেবেছিলেন ইনফান্তিনোর ভাবনাটা খুব পরিষ্কার ছিল যে বড় লোক হতে কে না চায় বলুন তো, সে যত জগাই খ্যাপাই হোক বা যেই হোক। ফলে নিশ্চয়ই ওই বড় লোক হওয়ার স্বপ্নটা দেখাতে পারলে ওই দেশগুলো তারা সবাই ফিফার প্রস্তাবে রাজি হয়ে যাবে। কিন্তু মুশকিল হলো, জগাই খ্যাপা কি শুধু এই বাংলায় থাকে নাকি? জগাই খ্যাপা গোটা বিশ্বে ছড়ানো রয়েছে। ফলে ইউরোপের যে দেশগুলো তারা জগাই খ্যাপার মতো ফাঁদে পড়তে রাজি হয়নি, ফাঁদ এড়িয়ে পেরিয়ে গেছে, বলেছে ওর মধ্যে আমরা রাজি নই। যদি দেখা যায় যে বিশ্বকাপটাকে এইভাবে বাণিজ্যিক করে ফেলেছেন, সোজা কথায় ফুটবলটাকে বেচে দিয়েছেন, তাহলে সেই বেচাবেচির খেলার মধ্যে আমরা থাকবো না, আমরা খেলবই না, বয়কট। ভাবুন, ইউরোপের দেশগুলোকে বাদ দিয়ে এইভাবে বিশ্বকাপ করার কথা ভাবতে পারেন ইনফ্যান্টিনো? তিনি তো বুঝে গেছিলেন যে এই ঠেলায় পড়লে ফুটবলটা লাটে উঠে যাবে, এবং সবার কথা, সব থেকে বড় কথা, তিনি লাটে উঠে যাবেন, তার জায়গা কোথায় থাকবে? জোর করে যদি প্রস্তাব পাশ করে নিতে চান, তাহলে ফিফা যদি বেরিয়ে গিয়ে নিজের রাস্তা দেখে নিতে চায়, অর্থাৎ তার হাত থেকেই যদি ফিফাটা বেরিয়ে যায় উয়েফার নেতৃত্বে, তাহলে তার হাতে তো পেন্সিল ছাড়া কিচ্ছু থাকবে না, সেটাও সুকুমার রায়ের ভাষায়। তাহলে কি করে হবে? অ্যাডভেঞ্চার করতে গিয়ে শেষ পর্যন্ত সেটা ভেঞ্চার আর থাকবে না, অ্যাড করছিলেন, পুরোটা মিস অ্যাডভেঞ্চার হয়ে যাবে। এটা বুঝেই সম্ভবত ইনফান্তিনো জানিয়ে দিয়েছেন যে তিনি সরে আসছেন, ওই কোম্পানি আপাতত গড়ছেন টড়ছেন না। সুতরাং সবার আর কোনো চিন্তা নেই, এরকম একটা ভাব তার আর কি। ঠিক আছে, শান্তি তো? শান্তি এলো কি না সেটা বলাটা খুব মুশকিল, কারণ শান্তি তো একজন মানুষই আনতে পারেন গোটা বিশ্বে। তার নামটা নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না, আপনারা জানেন, শান্তি পাগল ওই ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই শান্তিতে কতটা অশান্ত হবেন সেটা নিয়ে মানে সংশয় আছে।
কি করতে কি করে বসবেন ভগবান জানে। ওনার প্রত্যেকটা শান্তির একটা বিকল্প শান্তি প্রস্তাব দরকার হয় আর কি। এক্ষেত্রে তিনি ওই দেখুন না, নোবেল শান্তি পুরস্কার পাননি, সুতরাং তিনি ফিফার কাছ থেকে শান্তি পুরস্কার নিয়েছিলেন। তো এইবার ফিফাকে তিনি তো এই কোম্পানি গড়ার এই যে বিজনেস প্ল্যান, এটা তো তিনিই দিয়েছিলেন, সোজাসুজি বুঝিয়ে দিয়েছিলেন ট্রাম্প যে নতুন কোম্পানি গড়লে যে মুনাফাটা হবে, সেই কোম্পানি সেই টাকার থেকে তো সবাই ভাগ টাক পাবেন আর কি। এর জন্য কী করতে হবে, মুনাফা হওয়ার জন্য কী করতে হবে, ওই কোম্পানির 20% শেয়ার তার জামাইয়ের পরিবারের হাতে ছেড়ে দিতে হবে। সোজা কথা, নিজের মতো করে তিনি গোটা বিষয়টাকে বুঝিয়েছিলেন। কখন বুঝিয়েছিলেন? ওই বিশ্বকাপের খেলা দেখার সময় আপনারা দেখছিলেন না, ইনফান্তিনোর পাশে ট্রাম্প বসে আছেন, তখন ভেবেছিলাম আরে আয়োজক দেশের রাষ্ট্রপতি, ফলে তিনি প্রেসিডেন্ট, ফলে তিনি তো দেখতেই পারেন, ফলে এটা তো খুব স্বাভাবিক। ফিফা প্রেসিডেন্টের সাথে আমেরিকান প্রেসিডেন্ট বসবেন, গল্প করবেন, এটাই তো ঠিক কথা। কিন্তু তার ফাঁকে তিনি যে আসলে এর বিজনেস প্ল্যান শেয়ার করছিলেন, এটা তো আমরা বুঝে উঠতে পারিনি। ট্রাম্প যে তাকে বলির পাঁঠা বানাতে চাইছেন, এটা ইনফান্তিনো কিছুক্ষণের জন্য নিশ্চিতভাবেই ভুলে গেছিলেন, কারণ তার মনেও তো ফয়দা এই কথাটা ঘুরছিল। তাকে ওই রাষ্ট্রপুঞ্জের তাকে বলে দিয়েছিল যে মহাসচিব বানিয়ে দেবে, ফলে সেই জায়গাটার থেকে তিনি ভাবছিলেন আচ্ছা কোনটা বেটার। এটা নিশ্চয়ই একটা তুল্যমূল্য বিচার করেছেন, করে তার মনে হয়েছে বিশেষ করে ইউরোপের দেশগুলোর ওই ধাঁতানি শুনে যে আচ্ছা আম ছালা দুটোই হাতছাড়া হয়ে যাবে না তো। মানে ইতিমধ্যেই তিনি ফিফা প্রেসিডেন্ট হিসেবে একটা তৃতীয় টার্মে রয়েছেন, 3 বার হয়ে গেছে, 4র্থবারের জন্য ক্ষমতায় থাকতে চান। কিন্তু এই সমস্ত গণ্ডগোলে পরের বছর যখন ফিফা প্রেসিডেন্ট নির্বাচন হবে, ভোটাভুটি হবে, তখন ইউরোপের দেশগুলো চোটে থেকে ভোট দিল না, ফলে হয়তো দেখা গেল ট্রাম্পও কথা রাখলেন না, ওনার ওপর তো ভরসা নেই, মহাসচিবও হতে পারলেন না, আর যেটা ছিলেন প্রেসিডেন্ট ফিফার সেই চেয়ারটাও চলে গেল, তাহলে হাতে পেন্সিল থাকলো কি না, এটা ভেবেই তিনিও জগাই হওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ শেষ মুহূর্তে ফাঁদটা এড়িয়ে গেছেন। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, সবাই কি এইভাবে ফাঁদটা এড়াতে পারে? দেখুন, বর্ধমান থেকে জৈশ জঙ্গি সন্দেহে যে হামিদ মণ্ডল নামে একজন তরুণকে পুলিশ গ্রেফতার করেছে, এই খবরটা তো আপনারা জানেন। কালকের থেকে 4 তোলপাড় হয়ে যাচ্ছে, তার কারণ জৈশে মোহাম্মদের মতো এরকম বিপজ্জনক জঙ্গি গোষ্ঠীর যদি এইখানে এরকম রমরমা হয়, এইভাবে যদি ডালপালা ছড়িয়ে আমাদেরই এখানকার একজন ছেলেকে ব্রেন ওয়াশ করে মগজ দোলাই করে একদম পাকাপোক্ত জঙ্গি বানিয়ে ফেলে, তাহলে তো বুঝতে হবে সময়টা ভালো যাচ্ছে না। আজকে কি জানা যাচ্ছে জানেন, ওই ট্রাম্প যেরকমভাবে ইনফান্তিনোকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন, তেমনি ওই হামিম নাকি অর্পিতা সরকার নামে এক তরুণীকে মধুফাদ মানে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করছিল। এটা ওই মাতাহারির নাম শুনেছেন তো, ডাচ নৃত্যশিল্পী মাতাহারি। প্রথম বিশ্বযুদ্ধের সময় তাকে নাকি গুপ্তচর হিসেবে নিয়োগ করেছিল জার্মানি। যদিও মাতাহারি শেষ রক্ষা করতে পারেননি, ফরাসিদের হাতে তিনি ধরা পড়ে যান এবং 1917 সালে তাকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, অর্থাৎ গুলি করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অর্পিতা তিনি তো ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হয়েছেন, ফলে তিনিও শেষ রক্ষা করতে পারলেন না। এবার তাকে ব্যবহার করে জৈশে মোহাম্মদ কতদূর জাল ছড়ানোর চেষ্টা করেছিল, অর্থাৎ গুপ্তচর বৃত্তিতে কতটা সফল হয়েছিল, সেটাই এখন আমাদের স্পেশাল টাস্ক ফোর্স পুলিশের তারা বোঝার চেষ্টা করছে। আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ইনপুট এসেছিল কে আমাদের একজন সিনিয়র পলিটিশিয়ান আছেন হাওড়ার, ওনাকে এক্সটর্ট করার এবং ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে এবং কিডন্যাপ করার একটা ছকের আছে, একটা প্ল্যানিং আছে, কোনো একটা অর্গানাইজেশন এর মধ্যে যুক্ত আছে। তো সেই ইনপুটকে ওয়ার্কআউট করার সময় আমরা দেখলাম কি সাসপিশিয়াস অ্যাক্টিভিটি দেখলাম, সাহেবগঞ্জ থেকে একটা হ্যান্ডেল আছে, সে এর মধ্যে এঙ্গেজড আছে। তো সেই হ্যান্ডেল যে আছে তাকে আমরা ট্র্যাক করতে আরম্ভ করলাম। সেই হ্যান্ডেল ছিল একজন ছিলেন অর্পিতা সরকার তার নামে। এই হ্যান্ডেলের অ্যাক্টিভিটির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম কি তার অ্যাক্টিভিটি অনেক
ক্লোজলি হচ্ছে একটা ছেলে আছে, তার নাম আছে হামিম মন্ডল। সেই ছেলেটি হাওড়ার, আর পিলখানা থাকতো আগে, আমরা দেখলাম ইদানিং ও বর্ধমানে শিফট হয়েছে। তো আমরা যখন এই অ্যাক্টিভিটিকে পুরোপুরি মনিটর করলাম, তারপরে অন 31st নাইট আমরা হামিম মন্ডলকে আমাদের হেফাজতে নিলাম ফ্রম বর্ধমান। দেখেন, জৈশে মোহাম্মদের হাতে তৈরি হামিম মণ্ডল তাকে টার্গেট করেছিল, একথা শুনেও মুখ্যমন্ত্রী কিন্তু গতকাল বেশি কিছু বলতে চাননি। শুধু বলেছিলেন কি, বলেছিলেন বিষয়টার পেছনে আন্তর্জাতিক চক্র রয়েছে, তাই এই বিষয় নিয়ে এখন কিছু বলতে চান না। এবার ঘটনাচক্রে এই আন্তর্জাতিক চক্রের বিষয়টাই সম্ভবত এসটিএফ কর্তাদের বক্তব্যেও ফুটে উঠেছে। তারা যে তথ্য সংগ্রহ করেছেন তাতে কিন্তু তারা এটা পেয়েছেন যে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর অন্যতম মোডাস অপারেন্ডি অর্থাৎ কাজ করার পদ্ধতিই হলো এই হানি ট্র্যাপ পাতা, অর্থাৎ কোথাও গিয়ে কোনো মহিলাকে সামনে এগিয়ে দেওয়া, যিনি ওই মাতাহারির মতো এই প্রেমের অভিনয় করে তার কাছ থেকে তথ্য সব সংগ্রহ করবেন, অথবা তাকে সোজা কথায় ফাঁদে ফেলবেন। ফাঁদে ফেলে কি করবেন তার বিবিধ রকম আর কি মানে শেষ পরিকল্পনা আছে। মাতাহারির কাজ ছিল ফাঁদে ফেলে তথ্য সংগ্রহ করা। এক্ষেত্রে হয়তো তাদের হেফাজতে নিয়ে তথ্য সংগ্রহ রয়েছে, একই সঙ্গে হয়তো মুক্তিপণ আদায়ের ব্যাপারও থাকতে পারত, সবই সম্ভব। এবার এই হানি ট্র্যাপের এই যে পরিকল্পনাটা করেছিল আইএসআই, সেটা সম্পর্কে আপনাদের দুটো উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন আইএসআই ভারতের বিরুদ্ধে কিভাবে এই হানি ট্র্যাপকে ব্যবহার করে। কেন হঠাৎ করে আর কি এই হানি ট্র্যাপটা দেখেই জৈশি এর পেছনে আছে, এটা সম্পর্কে নিশ্চিত হয়ে গেল আমাদের এই এসটিএফ। ভাবছেন তো? এই দুটো উদাহরণ দেখুন, তাহলেই আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে না, মিল তো পাওয়া যাচ্ছে সত্যি সত্যি। 2023 সালে ডিআরডিও মানে আমাদের দেশের যে প্রতিরক্ষা গবেষণা সংস্থা, তার উচ্চপদস্থ এক কর্তাকে মহারাষ্ট্র পুলিশ গ্রেফতার করেছিল। তখন কি জানা গেছিল জানেন? প্রদীপ কুলকার্নি নামে ওই ডিআরডিও কর্তার সাথে সোশ্যাল মিডিয়ায় এক মহিলার আলাপ হয়। সোশ্যাল মিডিয়ায় ওই সুন্দর চেহারার পেছনে কে আছেন, কে কবে বুঝতে পেরেছেন, কিন্তু মুশকিল হচ্ছে, বলে না সুন্দর মুখের জয় সর্বত্র, সুতরাং সামনে দেখে তিনি গলে গেছিলেন এবং এটা তার মাথাতে আসেইনি যে এই মহিলা আসলে আইএসআই এর চর, এবং মহিলা ওই প্রদীপ কুলকার্নিকে প্রেমের ফাঁদে ভোলাচ্ছেন কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে। সে নির্দিষ্ট উদ্দেশ্যটা কী ছিল জানেন? মিসাইল গবেষণার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নেওয়া, এবং সেটা তিনি করেছিলেন। তারপর সেগুলো আইএসআইকে পাচার করে দিয়েছিলেন। ভাবতে পারছেন? এবার দ্বিতীয় উদাহরণটা দিই আপনাদের। 2024 সাল মস্কোয় ভারতীয় দূতাবাসের কর্মী সত্যেন্দ্র সিওয়ালকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ এটিএস। কি জানা গেছিল জানেন? সোশ্যাল মিডিয়ায় সেই একইভাবে পূজা মেহরা নামে এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল সত্যেন্দ্রর। এবার ওই পূজা নামের পেছনে সত্যিই কোনো মহিলা আছে কি নেই, এটাও তিনি বোঝেন, অত কিছু দেখেননি। মিষ্টি মিষ্টি কথায় মোহিত হয়ে গেছিলেন এবং তার কাছে ভারতের প্রতিরক্ষার কূটনৈতিক স্তরের বেশ কিছু যে গুরুত্বপূর্ণ নথি ছিল, সেই নথিগুলো তার কাছে পাচার করে দিয়েছিলেন। হয়তো তার মনে হয়েছিল যে তিনি কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্যই তথ্যগুলো দেওয়া দরকার। তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন, তাতে যার কাজের কাজ করার সে কাজের কাজ করে ফেলেছিল, আর গুরুত্বপূর্ণ হয়ে গিয়ে সত্যেন্দ্র ধরা পড়েছিলেন। এই তো ভবিতব্য। কাজে পাকিস্তানের এই যে হানি ট্র্যাপ ব্যবহার করার কূটকৌশল, এবং এটা যে জৈশের মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে দিয়ে করানো হয়, এটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই সামনে চলে এসেছিল, এবং ফলে এখানে একে একে দুই করতে কোনো রকম অসুবিধেই হয়নি। হাবিবের মতো জঙ্গিকে ব্যবহার করে তার মগজ ধোলাই, তাকে কেন্দ্র করে পুরো জঙ্গি কার্যকলাপ ছড়ানো, তাকে ব্যবহার করে ওর পিতাকে প্রেমের ফাঁদে ফেলা বা তাদের দলে টানা, তারপর ওর পিতাকে টোপ হিসেবে ব্যবহার করে কিছু তো করতে চেয়েছিল এই জৈশ।
কি করতে চেয়েছিল সেটা একটা আঁচ এসটিএফ ইতিমধ্যেই পেয়েছে। ওই যে গুরুত্বপূর্ণ মন্ত্রীর ছেলের কথাটা বলছিল না এসটিএফ প্রধান, কি জানা গেছে জানেন? হামিমের প্রেমিকা অর্পিতা ওই মন্ত্রীপুত্রের মতো আরও বেশ কয়েকজনকে, বিশেষ করে বেশ কিছু সরকারি কর্মচারীকে নাকি প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করছিল, যাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে সেগুলো পাকিস্তানে পাচার করা হতো। কালকেই আমরা বলছিলাম না মুখ্যমন্ত্রী কবে কোথায় যাবেন সেগুলো হামিম এরকম পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে জানলো কি করে? এখন বুঝতে পারছেন তো কি করে হামিমের কাছে মুখ্যমন্ত্রীর সম্পর্কে যাবতীয় তথ্যগুলো পৌঁছে গেছিল। মুখ্যমন্ত্রীর মতো এত গুরুত্বপূর্ণ পদাধিকারীর সম্পর্কে এই তথ্যগুলো পাওয়া মানে কি? মানে প্রশাসনিক স্তরের ভেতরেও হয়তো তার লোকজন রয়েছে, অথবা ধরতে হবে প্রশ্নটা উঠবে অর্পিতার মাধ্যমেই কি হামিম এই তথ্যগুলো সংগ্রহ করেছে, কে বলতে পারে? এবং এখান থেকে তো আশঙ্কাটা আরও বেশি করে দানা বাঁধছে যে আমরা ঠিক যতটুকু ভাবছি ততটুকুর মধ্যেই কি গোটা বিষয়টা সীমাবদ্ধ, নাকি তার বাইরে আরও বেশি বড় কোনো পরিকল্পনা এদের মাথায় ছিল। এসটিএফ জানিয়েছে 15ই আগস্টকে কেন্দ্র করে হামিম বড় কোনো ষড়যন্ত্রের ছক কষছিল। ঠিক কী ছক কষছিল সেটাই তারা বোঝার চেষ্টা করছেন। যে মন্ত্রীর ছেলেকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা হয়েছিল, তাকে অপহরণ করে কোনো বড় চক্রান্ত রচনা হতে পারত কিনা কে বলতে পারে? দেখুন, পুলিশ কারো নাম করেনি, কিন্তু রাজ্যের পুরো নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায় জানিয়েছে তার ছেলেকে এইভাবে হানি ট্র্যাপে ফেলে, অর্থাৎ প্রেমের ফাঁদে ফেলে 5 কোটি টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা হয়েছিল। তার মানে তাকে অপহরণ করে বা তাকে ব্ল্যাকমেল করে এই মুক্তিপণ তো তখনই হয় যখন তাকে কোনোভাবে অপহরণ করা হয়, তখনই ধরে নেওয়া হয়, তখনই কাজে সেই চেষ্টা হয়েছিল। এমনকি তার এবং মুখ্যমন্ত্রীর ক্ষতি করার পরিকল্পনাও এই জৈশ জঙ্গি হামিম করেছিল বলে উমেশ রায় দাবি করেছেন। নির্বাচন জেতার পর থেকেই আমাকে টার্গেট করে পাকিস্তানের একজন দুষ্কৃতী জঙ্গি বলতে পারেন, সে টার্গেট করে আমাকে অনেকগুলো কল করেছিল। কল করার পর নিজের সম্পর্কে অনেকগুলো ছবি ভিডিও পাঠিয়েছে। সেখানে ও নিজের পরিচয় দিচ্ছে যে ও কত বড় জঙ্গি আছে, ও কি কি করেছে। যেদিন ও বললো যে এরপরে তোমার সিএম কে উড়িয়ে দেবো, সেদিন আমি সিরিয়াসলি এই বিষয়টাকে পুলিশকে জানাই। পুলিশ একটা ইনপুট পেয়েছিল যে আমার ছেলেকে এরা কিডন্যাপ করার জন্য একটা প্ল্যান করেছে, যেখানে এরা হানি ট্র্যাপ করতে পারে। সেটা আমরা আগে থেকেই জেনে গেছিলাম যে সোশ্যাল মিডিয়া কোথাও থেকে কোনো বান্ধবী বা কিছুকে ইউজ করে তারা ওকে কোনোভাবে ট্র্যাপ করে কিডন্যাপ করবে। অর্থাৎ মন্ত্রীপুত্রকে ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় অথবা হয়তো তথ্য প্রমাণ কোনোভাবে কিছুভাবে জোগাড় করা এবং তারপর সেটাকে কেন্দ্র করে সেটাকে কাজে লাগিয়ে আরও বৃহত্তর কোনো ক্ষতি করা এবং প্রশাসনিক স্তরে এই যে নিজেদের জাল বিস্তার করার চেষ্টা করা। বুঝতে পারছেন কত দূর কতটা বেপরোয়া হয়ে উঠেছিল এই জঙ্গি গোষ্ঠী। প্রথমে হামিমকে গ্রেফতার আর তারপর সেই সূত্রে অর্পিতাকে গ্রেফতার। এই সবগুলো পরপর হয়ে যাওয়ার ফলে না হয় হানি ট্র্যাপের বিষয়টা সামনে এলো। হয়তো এর থেকে অনেকে শিক্ষাও পেয়ে গেলেন, যখন তখন হুটহাট ওই সোশ্যাল মিডিয়ায় কিন্তু কারোর প্রেমে পড়তে যাবেন না, বিপদ আছে। কিন্তু বিশ্বাস করুন এই সমস্ত বলে কি সব ক্ষেত্রে লাভ হয়? যার যেথা মজে মন, কি বলবেন আপনি। কিন্তু এবং এইখানটা থেকেই মনে হচ্ছিল যে সব ফাঁদ কি সত্যি এড়িয়ে যাওয়া যায়? বিশেষ করে কোনো ফাঁদ যদি দিনের পর দিন আপনার সামনে পায়ের সামনে পাতা হয়ে থাকে, সতর্ক না হলে যে কত বড় মাসুল দিতে হয় সেক্ষেত্রে সেটা প্রমাণ তো নিজেদের জীবন দিয়ে বুঝিয়ে গেল 9 বছর আর 6 বছরের 2 শিশু। আরাধ্যা আরব, উত্তর 24 পরগনার বরানগরের বাসিন্দা আরাধ্যা আর আরব বাবার স্কুটারে চড়ে স্কুলে যাচ্ছিল। স্কুল পৌঁছয়নি, তার বদলে তাদের নিথর দেহ মর্গে পৌঁছে গেছে। কারণ রাস্তায় ওই বালি আর স্টোন চিপস ডাই করে রেখে
ফাঁদ পেতেছিল কেউ, মৃত্যু ফাঁদ। বিটি রোডের ধারে ওই পড়ে থাকা সিন্ডিকেটের বালি আর স্টোন চিপসের ওই পাহাড়ের পাশ কাটাতে চেয়েছিলেন ওই 2 শিশুর বাবা। স্বাভাবিক, রাস্তায় যদি স্টোন চিপস আর বালি পড়ে থাকে তার উপর দিয়ে তো আর যেতে পারবেন না। আর সেই সময় উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে তাদের ধাক্কা লাগে। আরাধ্যা আরব সেখানেই মারা যায় আর তাদের বাবা গুরুতর আহত। এবার দেখুন, দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনার পর যা যা হওয়ার সব হয়েছে। কিছু লোক উত্তেজিত হয়েছেন, পুলিশ ডেকেছেন, পুলিশ ঘটনাস্থলে এসছে, সরজমিনে সব কিছু দেখার পর সেখানে পড়ে থাকা ওই রক্তগুলো জল ঢেলে ধুয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। মানে যা যা হওয়ার নিয়ম মাফিক সব হয়েছে। কিন্তু স্টোন চিপস আর বালি সরানোর ব্যবস্থা কি হয়েছে? শুধু ওখানে নয়, এরকমভাবে রাস্তার ওপর মৃত্যুফাদ হয়ে আর যেখানে যেখানে এভাবে সিন্ডিকেটের ইট, বালি, পাথর সব পড়ে রয়েছে, সরানোর ব্যবস্থা কি হয়েছে? এরমভাবেই রাজ্যের বিভিন্ন জায়গায় আরও কোনো রাস্তায় যে মৃত্যুফাদ তৈরি হয়ে নেই, এরকম গ্যারান্টি কি পাওয়া গেছে? দেখুন, রাজ্যে নতুন সরকার সদ্য এসছে, মাস 3 হলো। এটাও ঘটনা যে এই সরকার আসলে বিগত সরকারের যে নিজেদের মতো করে সমস্ত কিছু নিয়ম কানুন তৈরি করা এবং তার ফলে তাদের অবহেলার ফলে বা সচেতন প্রশ্রয় যে রোগ ব্যাধি দুর্নীতি এগুলো ডালপালা ছড়িয়েছিল, সেগুলোর সম্পর্কে হয়তো সচেতন। হয়তো সেই জন্যই সরকারে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। শুনেছি আমরা, বিশ্বাসও করছি, কারণ নতুন সরকার, তাকে তো সময় দিতেই হবে। কিন্তু মুশকিল হলো, সিন্ডিকেটের মতো কিছু কিছু রোগ আছে যেগুলো হয়তো আপাত নিরীহ, হয়তো আপাতভাবে আপনার মনে হবে যে এর সঙ্গে তোলাবাজি, দুর্নীতি এসবের যোগ থাকতে পারে, কিন্তু এর বাইরে আর কি হবে, এখানেই শেষ। আসলে যে এসবের কারণে মৃত্যুফাদ তৈরি হতে পারে এবং সেই ফাঁদে পড়লে আরাধ্যা আরবের মতো দুটো ফুটফুটে শিশুকে আমরা হারাতে পারি, কারোর মাথায় এসছিল বলুন তো? কথায় বলে না, এই ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি। সিন্ডিকেট তো সরকার দেখেছে, কিন্তু ফাঁদ সেটা কি চোখ এড়িয়ে যাচ্ছে? দেখুন, দুটো প্রাণের বিনিময়ে ফাঁদ যখন আমাদের একেবারে চোখে পড়েই গেছে, তখন সেই ফাঁদ নির্মূল করাটাই যে সময়ের দাবি এবং অগ্রাধিকার, আশা করি নতুন সরকার সেটা স্বীকার করবে। রাস্তায় পড়ে আছে 2 খুদে, পরনে স্কুল ড্রেস। এই দৃশ্য বিচলিত করার, এই মর্মান্তিক দৃশ্য চোখে দেখার নয়। কিন্তু এই দৃশ্যটা রাস্তার ধারে, কখনো কখনো রাস্তার ওপরে এভাবে ইট, বালি, পাথর পড়ে থাকাটা গা সওয়া হয়ে গেছে সববার। তাই সিন্ডিকেটের সরঞ্জাম রাস্তায় থাকবে, আর একই সঙ্গে অভিষেক আরাধ্যারা যখন তখন মরে যাবে। বরানগরের মল্লিক কলোনির কাছে বিটি রোড ধরে বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল ভাই বোন। 9 বছরের দিদি আরাধ্যা আর 3 মাস পর 6 বছরে পা দিতে যাওয়া ভাই আরব। স্টোন চিপস কাটিয়ে যাওয়ার সময় লরির সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই পিষে যায় ছোট্ট আরব আর আরাধ্যা। বাইকওয়ালা দুটো বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল, লরির সামনে ধাক্কা লেগে বাচ্চাগুলো স্পট হয়ে গেছে। আর সেহেতু রাস্তার উপরে, ওপেন রাস্তার উপরে পাথর ফেলে দিয়ে গেছে। এরকম প্রমোটারকে আমরা বলেছি দীর্ঘদিন, রাতের অন্ধকারে এরা ফেলে দিয়ে যায়, লোক বলে তার তো কথা শোনে না। এবার কালকে এই ঘটনাটার জন্য প্রত্যেকে দাঁড়িয়ে হচ্ছে এই পাথরটা। এই ভদ্রলোক যখন এখান দিয়ে গাড়ি নিয়ে এসে এই পাথরটাকে বাঁচাতে গিয়ে অ্যাভয়েড করে উনি রাইট টার্ন নিয়ে নেয়, গাড়ি নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে লেফট সাইডে একটা গাড়ি ঢুকে যায়। এবার দুটোর মাঝে উনি ঢুকে যান। দুটো ফুটফুটে প্রাণ এভাবে চলে গেল। দায় কে নেবে? শব্দোষ লরির নাকি স্কুটার নিয়ন্ত্রণে রাখতে না পারা বাবার? রক্তমাখা রাস্তা পরিষ্কার করা হয়েছে, রক্ত ধুয়ে গেছে। ফের গাড়ি ঘোড়া ছুটছে বিটি রোড দিয়ে। কয়েকজন উত্তেজিত মানুষ পাথর পড়ে থাকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তারপর রাস্তায় পড়ে থাকা সিন্ডিকেটের সরঞ্জামের কারণে আর একজনও আরাধ্যা বা আরবের এই পরিণতি হবে না, এই ভরসাটুকু মিলছে কি?
সচেতন নাগরিক, সক্রিয় প্রশাসন অথবা বাধ্যবাধকতার রাজনীতি, এতটুকু ভরসা কি কেউ জোগাতে পারছে আমাদের? চতুর্দশ শতাব্দী, জেরুজালেমের পথ খ্রিস্টান তীর্থযাত্রীদের জন্য সুগম করার জন্য ইউরোপের বিভিন্ন দেশের যোদ্ধারা মধ্যপ্রাচ্যে পাড়ি দিয়েছিলেন। তেমনি একজন ছিলেন অ্যান্টোনিয়াস। ফিরে এসে কি দেখেছিলেন জানেন? ফিরে এসে দেখেছিলেন তার দেশ প্লেগে বিধ্বস্ত। এই পটভূমিতেই একটা সিনেমা বানিয়েছিলেন ইংবার বার্গম্যান। সিনেমাটার নাম ছিল দ্য সেভেন্থ সিল। সেই সিনেমার একটা দৃশ্যে পরিচালক দেখিয়েছিলেন অ্যান্টোনিয়াস নামে ওই যোদ্ধা মৃত্যুর সঙ্গে দাবা খেলতে বসেছে। মৃত্যু তাকে জিজ্ঞেস করছে, আমার সঙ্গে দাবা খেলতে চাও কেন? অ্যান্টোনিয়াস উত্তর দিচ্ছে, কারণ মৃত্যুটা আমার কাছে ব্যবসা। দেখুন, যুদ্ধ করার উদ্দেশ্যই যে কিছু মানুষকে মৃত্যু মুখে পাঠানো, সেটা তো ওই একটা সংলাপে গোটা দুনিয়াকে মনে করিয়ে দিয়েছিলেন বার্গম্যান। বরানগরের এই দুই শিশুকে পড়ে থাকতে দেখে মনে হচ্ছিল, সত্যি তো আমাদের এখানেও, আমাদের এই রাজ্যেও এরকমভাবে ব্যবসা কি মৃত্যুমুখী হয়ে উঠছে, নাকি এরকম কোনো মৃত্যু ব্যবসায়ী আরও আছে, শুধু সিন্ডিকেট নয়, আরও কেউ। ভাবতে গিয়েই চট করে ওই টুলু মণ্ডলের কথাটা মনে পড়ে গেল, জানেন তো। এবং কি আশ্চর্য, খবর পাচ্ছিলাম টুলু মণ্ডলও পাথর, বালি বা কয়লার ব্যবসা করেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি যে রাস্তা তৈরির ব্যবসাও করতেন, সেটা তো আজই জানতে পারলাম। এবং যতদূর জানতে পেরেছি আপনাদের সেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। কি অদ্ভুত মিল, মানে ব্যবসা, রাস্তা, মৃত্যু সব কীরমভাবে জুড়ে যাচ্ছে। তৃণমূল জমানায় বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের রাস্তার টেন্ডার আদায় করাটা ওই টুলু মণ্ডলকে জাস্ট জল বাঁধছিল, জানেন তো। আসলে হওয়াটাই স্বাভাবিক। যার মাথায় বাঘ সিংহের থাবা আছে, যার মাথায় না, এরা ভাববেন না থাবা যদি ঘাড়ে এসে পড়ে থাবা, এটা সেরম থাবা না, ওটাতে গুপি বাগার যে মানে মারা যাবে তাজা দুটি প্রান্ত হতে পারে, কিন্তু এক্ষেত্রে এটা সস্নেহ থাবা, এতে উত্থান হয়, পতন না। যার মাথায় তৎকালীন শাসক দলের নেতারা ওই ছাতা ধরেছিলেন, আর যার মাথায় এইরকম বাঘ সিংহরা স্নেহের থাবা রেখেছিলেন, তিনি চাইলে যে একটা দুটো যটা ইচ্ছে টেন্ডার যখন তখন পেয়ে যাবেন, এতে খুব একটা আশ্চর্য হওয়ার কিছু আছে। তাছাড়া যার ব্যবসার ভিত্তিই হলো বালি পাথর, এই বালি পাথর সিমেন্ট সব মিলেই তো ভিত তৈরি হয় আজকাল, তাই না? ফলে যে ওই বালি পাথর যদি হাতের মধ্যে থাকেই, তাহলে তার ব্যবসার ভবিষ্যৎ যে রাস্তা নির্মাণ হবে তাতেই বা আশ্চর্য হওয়ার কী আছে। মুশকিলটা অন্য জায়গায়, জানেন তো। এই চুরি যাদের ব্যবসার মূল মন্ত্র, যারা যে কোনো কিছুতেই ওই পাচারের হাতিয়ার আর সেই পাচারটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারে, এবং সেটা সরকারের নাকের ডগায় বসে সরকারের রাজস্ব ফাঁকি দিতে পারে, মানে সব কিছু একদম শৈল্পিক পর্যায়ে নিয়ে যেতে পারে, মানে গোটা বিষয়টাকে। তাদের হাতে যদি এই রাস্তা নির্মাণের দায়িত্ব পড়ে, তাহলে সেই রাস্তাটা মৃত্যু ফাঁদে পরিণত হওয়াটাও কি খুব অস্বাভাবিক কিছু, বলুন তো? যিনি একে তাকে ধরে এখানে ওখানে ঘুষ টুস দিয়ে টেন্ডার বাগালেন, তিনি ওই ঘুষের টাকা পুষিয়ে নিতে তো নিম্নমানের সামগ্রী ব্যবহার করতেই পারেন। তাকে তো লাভ করতে হবে। কে নিজের লাভের গুড় ওইভাবে ঘুষে খাইয়ে দেয়? আর এই টাকা তোলার আরেকটা রাস্তা কি, একই রাস্তা 50 বার করে করা, তার জন্য তো রাস্তাকে খারাপ করতে হবে। সুতরাং ইচ্ছে করে এই রাস্তা কেউ যদি খারাপ করেন, তাকে দোষ দেওয়া যাবে? এরকম ঘটনা তো এই রাজ্যে আকছার ঘটেছে, বহু ঘটেছে। কাজে টুলুর হাতে পড়ে বীরভূম আর তার আশেপাশের জেলার একাধিক রাস্তা কিভাবে তৈরি হয়েছে এবং সেটা কিভাবে আছে, কোন অবস্থায় আছে, সেটা কিন্তু খতিয়ে দেখা খুব জরুরি। নাহলে আরও বেশ কিছু তাজা প্রাণ ওইভাবে রাস্তার ধারে পড়ে থাকবে, রক্ত সেগুলো হয়তো ধুইয়ে দেওয়া যাবে, কিন্তু যাদের যাবে
তাদের মনের দাগটা, ক্ষতটা এভাবে মুছে দেওয়া যাবে বলুন তো? টুলুমণ্ডল হলো একটা সমুদ্র। টুলুমণ্ডলের আশেপাশে যারা থাকতো, যারা ছিল এখনো, তাদেরগুলো একটু করুন, দেখবেন তার থেকে বহু অর্থ পুলিশ, সরকার বাজেয়াপ্ত। স্টেট গভর্নমেন্টের, ডিস্ট্রিক্টের হাইয়েস্ট অফিসাররা এর সঙ্গে যুক্ত ছিলেন, তাই জন্যই টুলুমণ্ডল সবকিছু পান, টেন্ডার পান। ঘুষে মিলায় রাস্তা, টেন্ডারে বহুদূর। এটা না হয় অভিযোগ টভিযোগগুলো শুনে বোঝা গেল, পরিষ্কার হয়ে গেছে, এতে কোনো অসুবিধা নেই আর কি। অন্তত আমরা এটাকে অভিযোগের খাতিরে চারপাশে যে যা বলছেন তাদের মাধ্যমে শুনছি বটে, কিন্তু আমরা নিজেরা যারা বলছি, যারা শুনছি, আমরা নিজেরা কি বুঝতে পারছি না? কিন্তু তর্কের খাতিরে যদি ধরে নেন যে টুলুমণ্ডলের ফাঁদ পাতা স্বভাব ছিল, তাহলে তো ধরতে হবে ফাঁদ পাতাটা যার স্বভাব, তিনি কি একটা ফাঁদে সন্তুষ্ট থাকবেন? অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি? এরা তো সবাই একজন দামোদর শেঠ, খিদে আর মেটে না। সুতরাং কোনো কিছুই তাদের অল্পে মন ভরে না। ফাঁদ যদি পাতেন এবং যদি সেই ফাঁদ পেতে তিনি বারবার সেই অন্যের ফাঁদ এড়িয়ে চলে যেতে পারেন, তাহলে তো ফাঁদ পাতাটা তার কাছে নেশায় পরিণত হবে এবং তিনি আরও ফাঁদ পাতবেন, ভ্যারাইটিস রকম ফাঁদ পাতবেন। এবং ঘটনাচক্রে টুলুমণ্ডলের ক্ষেত্রেও বোধহয় এটা সত্যি। টুলুমণ্ডলরা যে ধরনের মানুষ, তাতে তারা মানুষকে ফাঁদে ফেলতেই তো সিদ্ধহস্ত। সে ফাঁদে কখন যে কে পড়বেন, হ্যাঁ সেটা, এবং সেটা কোথায়, তাদের এই জেলায় শুধু নয়, জেলার থেকে কলকাতা সর্বত্র যে সেই ফাঁদের ভুবন তাদের, সেটা তো আমরা এখন বুঝতে পারছি। আজকে এই কলকাতার এক ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি অভিযোগ করেছে তারা নাকি ফাঁদে পড়েছে, এবং তাদের ফাঁদে কে ফেলেছে? যথারীতি ওই বীরভূমের রোড কিং অর্থাৎ টুলুমণ্ডল। এবং শুধু এক টুলুতে রক্ষে নেই, যখন বারিক সাগরেদ আছে অর্থাৎ টুলুর বেআই আছে, যে রেশন দুর্নীতি খ্যাত, ব্র্যাকেটে একটা কু বসিয়ে নেবেন আর কি, তো তিনিও রয়েছেন। দুজনে মিলে, দুজনের পাল্লায়, দুজনের ফাঁদে পড়েছিলেন এই পর্যটন ব্যবসায়ী। কিভাবে? দেখুন, আপনারা এদের কথা শুনলেই বুঝতে পারবেন, জানেন তো, শুধু প্রেমের নয়, আর অনেক রকম ফাঁদ, মানে কত রকম যে ফাঁদ পাতা ভুবনে, তার কোনো ইয়ত্তা নেই। এই টুলুমণ্ডল, বারিক বিশ্বাসরা এরা নাকি ঠিকই করে ফেলেছিলেন যে এরা, বা অথবা এদের কোথাও গিয়ে টেলিপ্যাথির জোর আছে। ফেলুদার মতো এরাও হয়তো কোনো একদিন বসে বসে এখন বলছেন কোনো একটা জায়গায়, আছে আছে আমাদের টেলিপ্যাথির জোর আছে। তারা নিশ্চয়ই আগের থেকে বুঝে গেছিলেন যে এরকমই কিছু ঘটতে চলেছে। এই ট্যুর আর ট্রাভেল এজেন্সির দাবি, এই টুলুমণ্ডল আর বারিক বিশ্বাস তাদের ধরেই বিদেশে পালিয়েছেন। বারিক গেছেন দুবাই, টুলুও দুবাই গেছিলেন, তারপর দুবাই থেকে তুরস্কে। এবার ভাবুন, এই দুই ঘুঘু কিভাবে চারপাশে সবাইকে বোকা বানাচ্ছে, এবং কিভাবে এই দুই ঘুঘুর ফাঁদে এই এজেন্সি পড়েছে, সোজা কথায় ঠকেছে। তারা দুজন বিদেশে গেছেন, কিন্তু তার জন্য এজেন্সির তো কিছু টাকা প্রাপ্য, টিকিট সব কিছুর টাকা। ভালো ভালো ক্লায়েন্ট, ও নিশ্চয়ই অতীতে বারবার গেছে, কোনোবার কোথাও কোনো সমস্যা হয়নি। সুতরাং এবার তারা নাকি টাকা নেননি, টাকা পরে দেবেন বলেছিলেন, সে টাকা যথারীতি এখন বেপাত্তা। হ্যাঁ, টুলু বারিকও বেপাত্তা, তাদের প্রাপ্য টাকাও বেপাত্তা। এখন তদন্তকারীরা তো তাদের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজও করতে শুরু করে দিয়েছেন। ফলে এবার মাথায় হাত পড়ে গেছে এই ট্রাভেল এজেন্সির। তাদের মনে হচ্ছে যে টুলু, বারিক এরা তো কোথায় গেছেন আর ফিরবেন কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। এদের যত অ্যাকাউন্ট আছে সেগুলো সব যদি এইভাবে ফ্রিজ হয়ে যায়, এদের টাকা পয়সা, সোনা দানা সবই যদি বাজেয়াপ্ত হয়ে যায়, তাহলে তারা তাদের পারিশ্রমিকটা পাবেন কোত্থেকে? ওটাও তো তার মানে জলেই গেল। আর তার সঙ্গে উল্টো ভয়ও আছে, জানেন তো, যে টাকা তো গেল ঠিক আছে, এবার ওদের বিদেশ পাঠানোর দায় তাদের নিয়ে টানাটানি শুরু হয়। বলে না, ভিক্ষে দিতে হবে না, কুকুর সামলা। তাই তারা এখন ঘটা করে নিজেরাই লোক ডেকে নিজেদের ফাঁদে পড়ার বা ঠকে যাওয়ার কথাটা সবাইকে জানাচ্ছেন। আচ্ছা, টাকাটা পেয়ে গেলে এত সহজে তারা কি
এরকম প্রেস কনফারেন্স করতেন না, তখন সেটা নিশ্চয়ই বিজনেস সিক্রেট হিসেবে থাকতো। কিন্তু এটা ঘটনা, তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে আজ হোক বা কাল জানাই যেত যে টুলু মণ্ডল বা বারেক বিশ্বাস কোথায় গেছেন আর কিভাবে গেছেন আর কাদের সাহায্যে গেছেন। ঠিক যেরকম ওই পরিস্থিতি বদলে যেতেই, অর্থাৎ অনুকূল পরিস্থিতি তৈরি হতেই নতুন করে জানা যাচ্ছে যে মালদার এক তৃণমূল নেতা কি করে দলিত সম্প্রদায়ের এক দম্পতিকে প্রথমে ফাঁদে ফেলেছিলেন আর তারপর তাদের উপর অকথ্য নির্যাতন করেছিলেন। কী সব হয়েছে দেখছি, আপনাদের সামনে তুলে ধরছি আর ভাবছি। সমস্ত স্তরের সমস্ত রকম, মানে আপনি নির্দিষ্ট করে কাউকে বলতে পারবেন না, সবাইকে এইভাবেই কোথাও না কোথাও ভোগানোটা এই যেন তখন আর্ট হয়ে দাঁড়িয়েছিল, জানেন তো, শিল্পের পর্যায়ে চলে গেছিল ব্যাপারটা। 2023 সাল, মাসে মাসে 3,000 টাকা সুদে ইংরেজবাজার পুরসভার এক সাফাই কর্মীকে 30,000 টাকা নাকি ধার দিয়েছিলেন একজন তৃণমূল নেতা অমরদীপ সাহা। শাইলকের নাম মনে আছে? সেই শাইলক মার্চেন্ট অফ ভেনিসের মতো, একদম টাকা শোধ না করলে যে মাংস কেটে সেই সমপরিমাণ মাংস নিয়ে নিত, সেই রকম ব্যাপার আর কি। অমরদীপ সাহা কি করেছেন জানেন? দেনার দায়ে ওই সাফাই কর্মী যে মুহূর্তে পড়েছেন এবং যে মুহূর্তে তিনি কোনো এক মাসে টাকা অসুস্থ হয়ে পড়েছিলেন, টাকা নাকি দিতে পারেননি, তিনি ওই সাফাই কর্মীকে প্রথমে মারধর করেছেন, তারপর তার স্ত্রীকে অপহরণ করে তার উপর নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। কোথায় আটকে রেখেছিল জানেন? এক তৃণমূল কার্যালয়। হতাশায় অপমানে সেই সাফাই কর্মী ওই পুরসভাতেই ওই অমরদীপের সামনে নাকি অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। অমরদীপ তাকে ছাড়েনি, মুখ থেকে রক্ত উঠে গেছিল, সেই রক্ত থুতু ওই সাফাই কর্মীকে দিয়েই সাফ করিয়েছিলেন বলে অভিযোগ। সাফাই কর্মী দলিত, এই কাজই করা উচিত, এই হচ্ছে মানসিকতা। 2023 সালে ওই অমরদীপের বিরুদ্ধে ওই দলিত দম্পতি থানায় অভিযোগ করেছিলেন, কিন্তু ও জামানা তা কুছ আলাগই থা, অন্য সময় ছিল সেটা। জলে থেকে যেরকম কুমিরের সাথে লড়াই করা যায় না, তেমন ক্ষমতায় থাকা তৃণমূলের নেতার বিরুদ্ধে লড়াই যে করা যায় না, সেটা তখন ওই যখন অভিযোগটা জানাতে গেছিলেন তখন ইংরেজবাজারের ওই দলিত পরিবার বুঝতে পারেনি। তারপর অভিযোগ জানাতে গিয়েই তারা টের পেয়েছেন কি ভুল করে ফেলেছেন। তাদের অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তারপর 3টে বছর কেটে গেছে, এখন সরকার বদলেছে, ফলে পুলিশও বুঝতে পেরেছে যে অমরদীপ সাহার বিরুদ্ধে অভিযোগটা আসলে হালকা নয়। তাই SC/ST আইনে করা অভিযোগ নিয়েছে নতুন করে এবং সেই তৃণমূল নেতার বিরুদ্ধে এখন তদন্ত এগোতে শুরু করেছে। ওই দম্পতির জবানবন্দি নেওয়া হয়েছে, সেখানেই তারা নিজেদের এই যাবতীয় হেনস্থার সব খবরটা নথিভুক্ত করিয়েছেন। মানে ভাবুন, নিজেদের আমলে তৃণমূল ফাঁদ পেতে তো বেঁচে গেছিল তৃণমূল নেতা, কিন্তু এখন সরকার বদলে যাওয়ার পর নিজেরাই নিজেদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছেন। টাকা ফেরত দিতে না পারায় দলিত সাফাই কর্মীকে অকথ্য মারধর, তার স্ত্রীকেও অপহরণ করে আটকে রাখা। চাঞ্চল্যকর অভিযোগ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ঘনিষ্ঠ অমরদীপ সাহার বিরুদ্ধে। এতদিন সব জেনেও হাত গুটিয়েছিল পুলিশ। রাজ্যের পালা বদলে সেই পরিস্থিতিটাই বদলে গিয়েছে। 2023-এ অমরদীপ সাহার কাছ থেকে 30,000 টাকার ঋণ নেন পুরসভার এই ঠিকা সাফাই কর্মী। কিছুদিন পর সুদের টাকা ফেরত দিতে না পারাতেই শুরু হয় অকথ্য মারধর। এমনকি 2025-এর ডিসেম্বরে সাফাই কর্মীর স্ত্রীকেও অমরদীপের লোকজন বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ। তুলে নিয়ে যায় আমার বরকে, দিয়ে মারধর করে। আমার বর যখন রাত্রে অন্ধকারে ছিল না, আমার বড় ওষুধ আনতে যায়, দিয়ে আমাকে তুলে নিয়ে যায় অমরদীপ সাহা জোর করে। ওনাদের চাপ সৃষ্টির জন্য আর বাঁচতে ইচ্ছা করে না, কোনো লাইট ছাড়েনি, যেহেতু আমার সামনে আমার বউকে মেরেছে, আমার বউয়ের সামনে আমাকে মেরেছে, দিয়ে চাপ সৃষ্টির জন্য আমি নিজের জীবন দিতে চেয়েছিলাম।
হতাশায় অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই সাফাই কর্মী। আরজিকর থেকে সুস্থ হয়ে ফিরলে ফের শুরু হয় অত্যাচার। সাফাই কর্মীর দাবি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে অভিযোগ জানাতে গেলে সেখানেও নাকি তাদের জাত তুলে অপমান করা হয়। গালাগালি করে আমাদেরকে, ছোট দাঁত, আমরা সুইপার, আমাদেরকে এভাবে করে গাল দেয় জাত তুলে। উনি সোজা বলেছেন এখান থেকে চলে যাও, আমার দিয়ে এবার আমি কোনো গল্প শুনবো না তোমাদের, যাও চলে যাও। আমার বর তখন অসুস্থ, একটু মুখ থেকে ব্লাড পড়ে যায় উনার অফিসে, দিয়ে বলছে যাবা, যাও এটা মুছে তারপরে যাবা। তৃণমূল জামানায় পুলিশে অভিযোগ করেও লাভ হয়নি। সরকার পরিবর্তনের পর ফের ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই সাফাই কর্মী। শুধু অমরদীপ সাহা না, যখন ও ওয়ারেন্টের জন্য পালিয়ে বেড়াচ্ছে, যেহেতু এই পিঙ্কি মেথর আর রামা মেথর কেস করেছে, ডায়েরি করেছে এবং তার জন্য কেস হয়েছে, তখন তাকে ছত্রছায়া দেখার জন্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ডেকে পাঠাচ্ছে, জাত তুলে বলছে যে তোরা ডোম, তোরা সুইপার, তোরা কী করবি, তোদের খুব বার বেড়েছে। কেউ কেউ শুনছি নাকি সুসাইডও করেছে। এরকম ঘটনা যদি তদন্তে পাওয়া যায়, এর নির্দিষ্ট ব্যবস্থা হোক এবং যত কড়া আইন আছে সেই আইন এর উপরে প্রয়োগ হোক, কারণ আর মালদা শহরে যেন কেউ এইসব করতে সাহস না পায়। দেখুন, যেরকম নিজেদের পাতা ফাঁদে এভাবে এই তৃণমূলের নেতারা এবার পড়তে শুরু করেছেন, এটাই হয়তো ভবিতব্য। জানেন তো, ফাঁদ পাততে গেলে আপনি অন্যের জন্য ফাঁদ পাতবেন, কোনো না কোনো সময় আপনি নিজে পড়ে যেতে পারেন। ওই দেখলেন, ওই ইনফান্তিনোর কথা বলছিলাম না, ফিফা প্রেসিডেন্ট, সবার জন্য ফাঁদ পাতছিলেন। সব ইউরোপের দেশগুলো সেই ফাঁদে পড়লে বিশ্বকাপটাকে বেচে দিতেন বেপাগ ওই ডোনাল্ড ট্রাম্পের কথায়। তিনি নিজেও তো ওই ফাঁদেই পড়েছেন। শেষ মুহূর্তে তিনি ভেবেছিলেন ট্রাম্পের ফাঁদটা এড়িয়েছেন, তাহলে তিনি বেঁচে গেলেন। কিন্তু ফাঁদ একবার পেছনে যদি তাড়া করে, সেটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তাই হয়েছে তার ক্ষেত্রেও। ইউরোপের দেশগুলো এখন বলছে যে আপনাকে পদত্যাগ করতে হবে, নাহলে আপনার বিরুদ্ধে অনস্থা আনবো। অর্থাৎ নিজের পাতা ফাঁদে ঠিক যেভাবে তৃণমূল নেতারা পড়েছেন, সেভাবে ইনফ্যান্তিনো পড়েছেন। আর এটাই ভয় কিন্তু বিজেপির শীর্ষ নেতাদের। আসলে আসলে ওই সঙ্গদোষ বলে একটা বিষয় আছে না, এটা হচ্ছে সেরকম। শ্রমিক ভট্টাচার্য আর দিলীপ ঘোষের ভয়টা সেখানেই। তৃণমূলের গুরুকুলে যে ফাঁদ ঠাদ পাততে শেখানো হতো, সেই গুরুকুল যে পুরো বন্ধ হয়ে গেছে সেরকম তো মনে হচ্ছে না, চলছে এখন। ফলে কেউ কেউ আবার এরকমও হতে পারে, কেউ কেউ আগেই সেই গুরুকুল থেকে ট্রেনিং নিয়ে ফেলেছেন, কেউ কেউ আবার নয়া ক্ষমতায় এসে সেই গুরুকুলে ঢুকে পড়তে পারেন, অথবা সঙ্গদোষে কারোর কারোর মনে সেই ফাঁদ পাতার নো-হাউ, অর্থাৎ কীভাবে সেটা করতে হয় তার রহস্যটা, সেগুলো তাদের মধ্যে সঞ্চারিত হতে পারে। এবার তাতে যদি তারা উৎসাহিত হয়ে নিজেরা ফাঁদ পাততে শুরু করেন, তাহলে এক সময় তো তাদের জন্য ওই ফাঁদ তারা করতে পারে, ঠিক যেরকম করে ইনফ্যান্তিনোকে করেছে, ঠিক যেভাবে তৃণমূল নেতাদের করছে। এটাই শ্রমিক ভট্টাচার্য আর দিলীপ ঘোষদের আশঙ্কা। প্রেমের মতো আরও অনেক ফাঁদ যে চারপাশে পাতা, সেটা আপনি আমি যেরকম বুঝতে পারছি, সেরকম শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষও বুঝতে পারছেন। আজকে কি খবর এসছে জানেন? বিজেপির শ্রমিক সংগঠনের নাম করে তোলাবাজি শুরু করেছিলেন হাওড়ার এক তৃণমূল নেতা। বাঘের গড়ে ঘোগের ভাষা বোধহয় একেই বলে। বিষয়টা বুঝতে পেরে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন হাওড়ার বিজেপি কর্মীরা। আর তারপরে ওই অভিযুক্ত তৃণমূল নেতা তিনি দাবি করেছেন তিনি আগে তৃণমূল ছিলেন বটে, কিন্তু এখন নাকি মনে প্রাণে বিজেপি হয়ে গেছেন, মানে স্বঘোষিত বিজেপি আর কি। দায়টা চাপাতে চাইলেন বিজেপির ওপর, নাকি দায় মুক্ত হতে চাইলেন বিজেপির নাম করে? সে যাই হোক, তোলাবাজির অভিযোগটা কী হবে সেটাই ভাবছেন তো। এ বিষয়ে ওই যে অভিযুক্ত যে কুঞ্জবিহারী, তার দাবি ওটা তোলা নয়, তিনি তোলা তুলছিলেন না, তোলা বলে না, ওটা চাঁদা। আর রাজনীতি করলে চাঁদা নেওয়াটা যে অত্যন্ত ন্যায্য একটা অধিকার, এটা কে না জানে। সুতরাং তিনি অন্যায় কিছু করেননি। আর তিনি তো কারেন্ট রাজনীতি, কারণ ছিলেন, তৃণমূলটা অতীত হয়েছে, তিনি তৃণমূলে ছিলেন, এখন বিজেপি এসছে, তিনি বিজেপি হয়েছেন, সুতরাং তিনি কিন্তু কারেন্ট আছেন, এটাই বোঝাতে চেয়েছেন। বর্তমান ঘটনা হলো কুঞ্জবিহারী হাওড়ায় তার কুঞ্জটা মানে অফিসটা ভালো সাজিয়েছিলেন। দেশের প্রধানমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, এমনকি বিজেপির রাজ্য সভাপতির ছবি কিচ্ছু বাকি নেই।
হয়তো ভেবেছিলেন যে বিজেপির প্রধান প্রধান নেতাদের ছবি টবি রাখলে, নিজেকে বিজেপি বলে দাবি করলে ফাঁদ পাততে একটু সুবিধা হবে, বাড়তি সুবিধে, অথবা তাকে বা তার ধারে কাছে ফাঁদ আসতে পারবে না। সে যাই হোক, কুঞ্জ বিহারীর মতো অনেক লোকজনই যে ফাঁদ পাততে গিয়ে তাদের ব্যবহার করতে পারে, তাদের ছবি, তাদের নাম, এটা সম্ভবত বিজেপির রাজ্য সভাপতি যেরকম বুঝেছেন, তেমনি দিলীপ ঘোষের মতো অভিজ্ঞ রাজনৈতিক নেতাও বুঝে গেছেন। শ্রমিক ভট্টাচার্যের মতো রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও তিনি কিন্তু মনে করছেন যে হঠাৎ বিজেপি হওয়া এই লোকেদের মধ্যে অনেকেই কিন্তু এখনও তোলাবাজির অভ্যেসটা ছাড়তে পারেনি। কি বলেছেন জানেন? খুব সত্যি কথা, এবং এটা আমাদের পক্ষে লজ্জারও কথা। বাঙালির সংস্কৃতিতে যেরকম রবীন্দ্র নজরুল ঢুকে বসে আছেন, তেমনই নাকি তৃণমূলের সৌজন্যে বাংলার রাজনীতিতে এমন তোলাবাজি সংস্কৃতি ঢুকে পড়েছে যে রাতারাতি সেই সংস্কৃতির প্রভাবটা কাটানো খুব কঠিন বলেই দিলীপ ঘোষের অভিযোগ। সমস্ত কিছু সমাধান করা যায়। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল করছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্যে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন, এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ। অস্বীকার করলে মিথ্যাচার করা। এটা করবে, এটা আমাদের চ্যালেঞ্জ। এই কালচার বন্ধ করবো, আইন শৃঙ্খলার সমস্যা সমাধান করা, তোলাবাজি সিন্ডিকেট বন্ধ করা, এটা রাতারাতি হবে না। আমরা প্রতিবদ্ধ এটা করব, তার জন্য সময় লাগবে। আর এটা সাধারণ মানুষেরও সহযোগিতা করার দরকার। তাদের কাছে আমি আবেদন করব, আপনারা সরকারি মহলে জানান, পুলিশকে জানান, কোনো ঘটনা চেপে যাবেন না, ভয় পাবেন না, আমরা সঙ্গে আছি। দুই প্রবীণ নেতার এটা আত্মবিশ্লেষণও বলতে পারেন, আত্মসমালোচনাও বলতে পারেন, কিন্তু 3টে পয়েন্ট শুনলেন। একই সঙ্গে ভরসা এবং ভয় দুটোই কিন্তু এই পয়েন্টগুলোর মধ্যে রয়েছে। প্রথমে হচ্ছে এই দুর্নীতির সিন্ডিকেট এখনও চলছে, বহু জায়গায় চলছে, বন্ধ করা যায়নি। 2, যারা রাতারাতি দল বদলু হয়ে পড়েছিলেন, 4 তারিখের পর দুম করে বিজেপি হয়ে গেছিলেন, তারা ওই বিজেপির ভেগ ধরেছেন বটে, কিন্তু নিজেদের আসলে অতীতের অভ্যেসটাই বজায় রেখেছেন। অর্থাৎ ঠিক যেরকম তৃণমূল থাকার সময় তারা তোলাবাজি করতেন, দুর্নীতি করতেন, সেই কাজটা বন্ধ করেননি, একদম অক্ষুণ্ণ রেখেছেন। এবং 3, যতদিন তৃণমূল ক্ষমতায় ছিল তখন তৃণমূলের এই বেশ কিছু নেতা এই যে তোলাবাজি করতেন, দুর্নীতি করতেন, এখন যেগুলো এরকম কোটি কোটি টাকার পাহাড় ঠাড় দেখা যাচ্ছে আর কি, তখন সেগুলোর ইঙ্গিত পাওয়া গেছিল। এবং সেগুলো দেখে তার মানে বিজেপির মধ্যে থাকা বেশ কিছু নেতাও ভেতরে ভেতরে খুব আক্ষেপ করছিলেন, ইস ওরা ক্ষমতায় আছে, আমরা যেহেতু ক্ষমতায় নেই, পারছি না, সেই জন্যই করতে পারছি না। এবার এখন তারা ক্ষমতায় আসতেই নিজেরা স্বরূপ ধরেছেন, নিজেদের আক্ষেপ মিটিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। এই 3টে পয়েন্টই তো বললেন শ্রমিক ভট্টাচার্য। আর দিলীপ ঘোষ বললেন এটাই তাদের চ্যালেঞ্জ। সত্যিই তো, এই পয়েন্টগুলো একই সঙ্গে যেরকম ভয়, কারণ ভয়টা তো বর্তমান, দিনের শেষে এগুলো সব কটার শিকার তো আমরা সাধারণ মানুষ। হ্যাঁ, ওই শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ তারা অবশ্য ভয় পাচ্ছেন যে তাদের দলও না, তাদের সরকারও না, শেষ পর্যন্ত যদি এর দায়ভারগুলো বহন করতে হয় তারাও তো সেই ফাঁদে পড়ে যাবেন, এটা তাদেরও ভয়। আর ভরসা কি? দিলীপ ঘোষ যেরকম বললেন, এটা চ্যালেঞ্জ, এটাকে হতে না দেওয়া, এটাকে বন্ধ করা, যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা। দেখুন, রোগ নির্ণয় করা গেলে তবে সেটা নিরাময় হওয়ার সম্ভাবনা দেখা দেয়। অর্থাৎ ঠিক ওষুধ পড়লে যে কোনো অসুখ সারবে, এটা তো ভাবা যেতেই পারে। ফলে আমাদের এই আশাতেই বসে থাকতে হবে, এরা যখন বলছেন, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন না গোড়ার থেকেই, যে না এরকম কিচ্ছু নেই, এখন তো পুরো রাম রাজত্ব চলছে,
এটা বলে সব কিছু এড়িয়ে যাওয়ার যদি চেষ্টা করতেন তাহলে ভয়টা থাকতো আপনার আমার জন্য, কিন্তু অন্তত সেটা যে করছেন না এটাই ভরসার জায়গা। আমাদের প্রশ্ন একটাই, জানেন তো, এই জামতারা গ্যাং দেখেছেন তো, দুর্নীতির এখানে সব কিছু, যত দুর্নীতি দেখবেন, বিশেষ করে ওই কোভিডের সময় তারা কি করলেন, ওই অক্সিজেনের সিলিন্ডার দেবেন বলে এক ধরনের লোকজনকে, চারপাশে হাহাকার চলছে, মানুষ মারা যাচ্ছে, অক্সিজেন সিলিন্ডার দরকার। আপনি ফোন পাবেন চারপাশে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখবেন যে বিজ্ঞাপন রয়েছে, এই নম্বরে ফোন করুন যদি আপনার অক্সিজেন সিলিন্ডার লাগে। আমি করেছিলাম, বিশ্বাস করুন, আমার এক বন্ধুর জন্য। সঙ্গে সঙ্গে বলা হয়েছিল টাকা দিন এক্ষুনি, কারণ সিলিন্ডার আসছে বেরিয়ে যাচ্ছে, আসছে বেরিয়ে যাচ্ছে, টাকা দিন নইলে সিলিন্ডার পাবেন না। মানুষের তখন মাথা কাজ করে না যখন খুব কাছের কেউ এরকমভাবে মৃত্যুর সাথে লড়াই করে। আমরাও টাকা দিয়ে দিয়েছিলাম এবং যথারীতি তারপরে তার আর কোনো হদিশ নেই। এরকম অসংখ্য মানুষ পরবর্তী ক্ষেত্রে দেখেছিলাম যে এইভাবে প্রতারিত হচ্ছেন। যখন খোঁজ নিতে শুরু করেছিলাম তারপর সেটা আপনাদের খবরে দেখিয়েছিলাম যে সতর্ক থাকুন, এইরকম চলছে। কোভিড কাল চলে গেল, তারপর হঠাৎ আমরা কি দেখলাম, আপনার কাছে ফোন আসছে ডিজিটাল অ্যারেস্ট হয়ে গেছেন নাকি, পুলিশের ছবিও দেখা যাচ্ছিল ভিডিও কল এলে। আপনি প্রচুর দুর্নীতি করেছেন, আপনার নামে পার্সেল এসছে, সেই পার্সেলের মধ্যে মাদক রয়েছে, আপনাকে ধরা হবে, অমুক জায়গায় কাস্টমস ধরেছে। আপনি আতঙ্কিত হয়ে গেলেন, নিজেকে বাঁচাতে টাকা দিয়ে দিলেন, প্রতারিত হলেন। অর্থাৎ জামতারা গ্যাংয়ের মতো যারা মানুষ ঠকায় তারা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিয়মিত নিজেদের স্টাইল বদলায়। একটা স্টাইল কখনো ধরে থাকে না। তোলাবাজরাও ওরকম, তারাও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের কর্মপদ্ধতিটা বদলে ফেলে, গুরুকুল বদল করে, আর তোলা আদায়ের স্টাইলটা বদলায়। এটা রাজ্যের শাসক নেতারা বুঝতে পারছেন, এবার বাকিরা সতর্ক হচ্ছেন কিনা সেটা তো আগামী দিনে বোঝা যাবে। কিন্তু আপাতত ঝাড়গ্রামের বিনপুরের স্বাস্থ্যকেন্দ্র দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এই যে জানা বিষয়টা, কোথাও গিয়ে মানে রোগটাকে নির্ণয় করা যেরকম ইম্পর্টেন্ট, সেটা যদি হয় এবং সেটা নিরাময়ের যদি সঠিক চেষ্টা থাকে তাহলে কি হতে পারে। ওই বিনপুরের হেলথ সেন্টারের জলের পাম্পটা না কদিন আগে খারাপ হয়ে গেছিল। একটা হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের পাম্প খারাপ হয়ে যাওয়া মানে বুঝতে পারছেন, আপনার বাড়িতে একদিন যদি কারেন্ট না থাকে বা বাড়ির পাম্প যদি খারাপ হয়ে যায় কি অবস্থা হয় বলুন তো। জল থাকে না, ট্যাঙ্ক ফাঁকা, ওখানেও তাই। আর রোগী সবাই, রোগীর সঙ্গে কত তাদের আত্মীয় স্বজন পরিবার সবাই আসেন, তাদের কি করতে হচ্ছিল তখন, বাধ্য হয়ে বাইরের কল থেকে জল টেনে নিয়ে আসতে হচ্ছিল, এমনকি রোগীদের স্নান করাতে বাইরের পুকুরে নিয়ে যেতে হচ্ছিল। আমরা TV9 বাংলায় সেই খবর তুলে ধরেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, এবং দেখানোটা সত্যি বলছি সার্থক হচ্ছে, কারণ ওই খবর দেখে সচেতন হয়েছে প্রশাসন এবং চটজলদি ব্যবস্থা নিয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের পাম্প সারানো হয়েছে, ফলে জলের এই সমস্যাটা মিটেছে। এই যে আমরা কথায় কথায় বলছি না, আপনাদের দেখাচ্ছি না যে নতুন সরকার দেখুন, নতুন সরকার দেখুন, এখানে এই সমস্যা, ওখানে এই সমস্যা, এই জন্য এগুলো দেখানো, জানেন তো, সার্থক দেখানোটা। যে যে বিষয়গুলো হয়তো ছোটোখাটো বিষয়, চট করে সরকারের নজরে আসা এমনিতে সম্ভব নয়, সেই বিষয়গুলো থেকে গেলে ভবিষ্যতে যে জনতার চলার পথে একটা বড় ফাঁদ তৈরি হতে পারে, সেই খবরগুলোকেই আমরা সরকারের সামনে তুলে ধরছি। এবং তাতে সরকারি স্তরে যে কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা তৈরি হচ্ছে সেটা তো এই বিনপুর স্বাস্থ্যকেন্দ্রের সমস্যার সমাধান থেকেই বুঝতে পারছি। রোগী এখানে ভর্তি ছিল, তাহলে আমরা খুব কটা দিন এখানে কষ্ট পেয়েছিলাম, জলের সমস্যাটা মোটামুটি সুরাহা হয়েছে। TV9 বাংলাকে আমার খুব অসংখ্য ধন্যবাদ। দূর থেকে জল বইতে কষ্ট হবে না, হ্যাঁ, মেরামত করার পর জল পেয়েছি, আমরা সবাই খুশি। দেখুন, বিনপুরের বিজেপি বিধায়কের মতো উদ্যোগী পরিশ্রমী মানুষ যেখানে নেই সেখানে কি হতে পারে, কি হবে, কাজ হবে না, কি হবে বা কি করতে হবে তার উত্তর দিচ্ছে পূর্ব বর্ধমানের খোয়াইবান্ধা গ্রাম। অসাধারণ একটা খবর ওখান থেকে এলো, জানেন। মাঝে মধ্যে এই খবরগুলো আপনাদের যখন দেখাতে পারি না তখন মনে হয় এই খবর করা সার্থক।
খোয়াইবান্ধা গ্রামের মানুষ তারা সবাইকে বেঁধে বেঁধে থাকার গুরুত্বটা বোঝাচ্ছেন। দেখুন, সব জায়গায় তাদের নিজস্ব কিছু না কিছু সমস্যা থাকে, চাহিদা থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেই সমস্যাগুলো যেহেতু সরকারের মেটানোর কথা, বিধায়কের মেটানোর কথা, বা পঞ্চায়েত বা পুরসভা এদের মেটানোর কথা, সচরাচর তাই হয়তো আমরা কোনো ক্ষেত্রে তাদের বলি, কোনো ক্ষেত্রে বলিও না, এটা ধরেছে তারা অন্তর্যামীর মতো জেনে গিয়ে সেগুলোকে সমস্যার সমাধান করে দেবেন। যখন সেই সমস্যার সমাধান হয় না, আমরা আফসোস করি, গালমন্দ করি, এটাই তো স্বাভাবিক, এটাই চলে আসছে। কিন্তু খোয়াইবান্ধা গ্রামের মানুষ তারা একটা ব্যতিক্রমী উদাহরণ রেখেছেন এবং অত্যন্ত প্র্যাকটিক্যাল সমাধান। হ্যাঁ, এই সমাধানটা দেখুন, আবার বলছি, এই সমাধান সব জায়গায় এইভাবেই সম্ভব কিনা জানি না, কিন্তু সবাই নিজেদের বেঁধে বেঁধে রাখলে, হাতে হাত রেখে একটা প্রচেষ্টা করলে তাহলে যে অনেক সমস্যার সমাধান হতে পারে, এটা তারই উদাহরণ। কি করেছেন তারা, তাই তো? তারা নিজেদের জমি, ওখানে লোকজন চাষাবাদ করেছেন, নিজেদের জমিতে চাষাবাদ করেছেন। গ্রামের একটা জমি ছিল, যেরকম যৌথ জমি বলতে পারেন আর কি, কিছু কিছু জমি থাকে না যার মালিকানা ঠিক থাকে না গ্রামের মানুষের জন্য, সেখানে খেলাধুলো হয়, বিভিন্ন কাজকর্ম হয়। তো গ্রামের এরকম একটা জমিতে তারা যৌথভাবে ফসল ফলিয়েছেন। সেই জমির ফসল বিক্রি করে গ্রামের রাস্তা সংস্কার থেকে শুরু করে দাতব্য চিকিৎসালয়ের খরচাপাতি, কোচিং সেন্টারের খরচ, প্রয়োজনে প্রতিবেশীকে সাহায্য করছেন, এবং এটা ধারাবাহিকভাবে করছেন। ওই জমিটা তারা রেখেই দিয়েছেন এই কাজের জন্য। অর্থাৎ সব বিষয়ে যেখানে সরকার বা রাজনীতির মুখাপেক্ষী হয়ে থাকাটাই দস্তুর, সেখানে এই খোয়াইবান্ধার মানুষ বুঝিয়ে দিচ্ছেন যে স্বাবলম্বী হওয়াটা কতটা বুদ্ধিমানের কাজ। সবসময় রাজনীতির ভরসায় বসে না থাকলেও চলে, না হলে ফাঁদে পড়ে যেরকম বগা কাঁদে, তেমনি রাজনীতির ফাঁদ মানুষকে কাঁদিয়ে ছাড়তে পারে। কারণ একটা কথা তো ভুললে চলবে না, কিছু কিছু সমস্যা জিইয়ে রাখার নামই তো রাজনীতি। সব সমস্যার সমাধান যদি করেই ফেলে, তাহলে রাজনীতি আর রাজনীতিকদের প্রয়োজনীয়তা থাকবে নাকি? এই পরিস্থিতি রাজনীতি বা রাজনীতিকরা কখনো হতে দেবেন না, এবং সেই জন্যেই মাঝে মধ্যে স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি। হাতে হাত মিলিয়ে কাজ করছে গ্রামের সবাই। এমন এক সুদিনের দেখা পাওয়া গেল কেতুগ্রামের খেয়াইবান্ধা গ্রামে। এটা 15 বছর, কিন্তু তার আগে আমাদের একটা এরকম সংস্কৃতি ছিল, বাবা ঠাকুরদাদের মধ্যেও ছিল। এইটা আর একটু গুছিয়ে করা হচ্ছে। প্রত্যেক পরিবারেরই নিজস্ব চাষের জমি রয়েছে, আরেকটি এমন বড় জমি আছে গোটা গ্রামই সেই জমির মালিক। প্রতি বছর তাই সেখানে চাষটাও হয় যৌথভাবে। চাষটা আমরা গ্রামের সকলে মিলে করি, যৌথভাবে অনেকটা চাষ করা হয়। সেই চাষ থেকে আমরা গ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে উন্নয়নের কাজে লাগাই। গ্রামে কিছু দুস্থ ছাত্রছাত্রীদেরকে সাহায্য করা, কিছু চিকিৎসার জন্য আমাদের এবং চিকিৎসাটা যেখানে করবে সেইটা জায়গা তৈরি করা, এবং আমাদের গ্রামে একটা কমিউনিটি হল, এই কাজগুলো আমরা আস্তে আস্তে করতে পেরেছি। এই জমি থেকে যে আয় হয় তার পুরোটাই খরচ করা হয় গ্রামের উন্নয়নে। রাস্তা সংস্কার, কমিউনিটি হল, দাতব্য চিকিৎসা, এমনকি পড়ুয়াদের কোচিং সেন্টারের বন্দোবস্তও হয়েছে ওই যৌথ তহবিল থেকে। গ্রামবাসীদের অনুদান থেকেই তৈরি হয়েছে কমিউনিটি হল। সেখানেই বিনামূল্যে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। আর হ্যাঁ, উন্নয়নের এই যৌথ মডেলে রাজনীতির ভেদাভেদ ফাটল ধরাতে পারেনি। এখানে আমাদের এই যে আমাদের যৌথ চাষ বা গ্রাম উন্নয়নে যেটা হয়, আমরা যেটা করে থাকি, এখানে কোনো মানে তৃণমূল, সিপিএম, বিজেপি, এখানে কোনো আমাদের মধ্যে ভেদাভেদ কিছু নাই। সবাই মিলে একসাথেই আমরা কাজটা যৌথভাবেই করি। রাজনীতির তরজাই যেখানে যুগের ধর্ম, সেখানে খেয়াইবান্ধা গ্রাম কিন্তু একটা বিরল উদাহরণ। পারস্পরিক সহযোগিতা, আত্মনির্ভরতা এবং সামাজিক ঐক্যের এক বেনজির মডেল, যেখানে গ্রামের স্বার্থই বাসিন্দাদের একমাত্র রাজনীতি।
এই খোয়াইবান্ধা গ্রামের মানুষজনের কথাটা দেখছিলাম আর আমার কানে বাজছিল কবির সুমনের সেই গানটা, বিস্ময় আজও গেল না আমার, স্বপ্নে এখনো যৌথ খামার। কবির সুমনের কাছে যেটা স্বপ্ন সেটাই বাস্তব করে দেখিয়ে দিচ্ছেন খোয়াইবান্ধা গ্রামের মানুষজন। স্যালিউট, আপনাদের স্যালিউট। এই উদ্যোগটা যে কতটা জরুরি আপনাদের আরও দুটো উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। খুব জরুরি। ঝাড়গ্রামের সবরপাড়া, সেখানকার মানুষ স্বাধীনতার পর থেকে শুধু উন্নয়ন শব্দটা শুনেছেন, জানেন তো, চোখে কখনো দেখেননি। কোনো সরকার বদলে গেছে দেখেননি তারা। রাজ্যে নতুন সরকার আসার পর এখন তারা আশা করছেন যে এবার হয়তো উন্নয়ন তাদের গ্রামে প্রবেশ করবে, কারণ বিজেপি বিধায়ক প্রণত টুডু কথা দিয়েছেন সবরপাড়ার বঞ্চনা এবার ঘুচবে। আর সেখানকার মানুষকে আধপেটা খেতে হবে না, রাস্তা হবে, জল আসবে, আলো হবে, বাড়িঘর হবে, সব কথা। দেখুন, বিজেপি বিধায়ক বলেছেন আগের বিভিন্ন জমানায় সরকারি টাকা যেভাবে বেহাত হয়েছে বা বাজে খরচ হয়েছে, এবার তা হবে না। মানুষের প্রয়োজনেই মানুষের টাকা খরচ করবে সরকার। এই আশাতেই তো এতদিন ধরে সবর গ্রামের মানুষজন বাঁচছিলেন আর কি। এই ঠিকঠাক খরচ হওয়াটা যে কতটা জরুরি সেটা জীবন দিয়ে বুঝিয়ে গেছেন হুগলির মগরার গৌর মালিক আর তার মেয়ে মাম। 12 বছরের মাম কাল রাতে বাবার পাশে শুয়ে ঘুমোচ্ছিল, জানেন তো। আচমকা তাদের ওই মাটির ঘরটা ভেঙে পড়ে, আর ভাঙা ঘর চাপা দিয়ে দেয় বাবা আর মেয়েকে, দুজনেই মারা গেছে। গৌর মালিক আবাসের জন্য আবেদন করেছিলেন, প্রথম কিস্তির টাকা পেয়েও ছিলেন, বাড়ি হচ্ছিল, কিন্তু তারপর আটকে গেছিল, কারণ দ্বিতীয় কিস্তির টাকাটা আটকে রয়েছে। এত গণ্ডগোল হয়েছে, এত দুর্নীতি হয়েছে। আপনাদের বলছিলাম না, ওই খণ্ড ঘোষেও, কালকেই বলছিলাম বোধহয়, খণ্ড ঘোষেও একটা পরিবার ওই আবাসের দ্বিতীয় কিস্তির টাকা না পেয়ে ত্রিপল খাটিয়ে খোলা মাঠে দিন কাটাচ্ছে। এবার ওই বিগত সরকারের আমলে মানুষের টাকা দেওয়ার ক্ষেত্রে যত রকম জালিয়াতি হয়েছে সেগুলোকে খুঁজে পেতে দেখে সমীক্ষা করে তারপর তো টাকা দেওয়া হবে বলে নতুন সরকার ঠিক করেছে। ফলে দ্বিতীয় কিস্তির টাকা আসতে সময় লাগছে। মানে বুঝতে পারছেন, সরকারি স্তরে বাজে খরচা হলে, অন্যায়ভাবে খরচা হলে সেটা কি হয় সেটা তো তৃণমূলের আমলে দেখেছেন। কিছু লোকের আঙুল ফুলে কলা গাছ হয়েছে। আর আজকে মগরার গৌর মালিক আর তার মেয়ে মাম, তারা ছবি হয়ে গেছে। এরা জীবন দিয়ে আমাদের দেখিয়ে গেল সরকার দুর্নীতি ঠেকাতে না পারলে সাধারণ মানুষকে এরকম পোকামাকড়ের মতোই দেয়াল চাপা পড়ে মরতে হয়। নতুন সরকার তো, তারা নিশ্চয়ই মানুষকে ওই পোকামাকড় নয়, মানুষের মতোই বাঁচতে সাহায্য করবেন। যে সাহায্য এবং সহযোগিতাটা আপাতত এক বাংলাদেশি কিশোরী প্রার্থনা করছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে, বাংলাদেশ থেকে জঙ্গি কার্যকলাপ চালাতে মদত আসছে, এগুলো তো সব সত্যি, এগুলো আপনারা জেনে গেছেন। এই জন্যই তো সীমান্তে প্রহরা বাড়ানো হচ্ছে। কিন্তু সেসবের সঙ্গে এই মেয়ে পাচার চক্রও কিন্তু সমান সক্রিয় ওই সীমান্ত বরাবর, সেটাই কিশোরী বোঝাচ্ছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরে সীমান্ত ঘেরা গ্রামের মানুষ হঠাৎ করেই গোঙানির আওয়াজ শুনতে পেয়েছিলেন। ছুটে গিয়ে তারা ওই মেয়েটিকে উদ্ধার করেছেন। কি জানা গেছে জানেন? মাদক খাইয়ে বেহুশ করে এই মেয়েটিকে এদেশে পাচার করছিল ওদেশের পাচারকারীরা। মানে একইভাবে আমাদের এখানকার মেয়েরাও তো ওই পাচার চক্রের খপ্পরে পড়ে, ফাঁদে পড়ে, পাচার হয়। তাই সামগ্রিকভাবে মেয়েদের বাঁচাতেই বিষয়টা কিন্তু নতুন সরকারের দেখা উচিত। মানে তৃণমূল আমলের বহু বদভ্যাস যখন এই সরকার কাটিয়ে উঠতে চাইছে, বহু কলঙ্ক থেকে যখন পশ্চিমবঙ্গকে মুক্ত করতে চাইছে, তখন এই নারী পাচারের মতো লজ্জাটা এটাও মুছে ফেললে হয় না? খুব দরকার, জানেন তো, অন্তত ওই এলাকার অনেক অনেক দুর্গা মায়ের জন্য। দেখুন, একটু চেষ্টা করলেই যে লজ্জা মুক্ত হওয়া যায় তার প্রমাণ তো আজ কলকাতা পেয়ে গেল। মৌলবাদের ফাঁদ এড়িয়ে বহুদিনের লজ্জা মুছে গতকাল কলকাতায় পা রেখেছিলেন তসলিমা নাসরিন, আর আজ রবীন্দ্র সদনে তাকে সম্বর্ধনা দেওয়া হলো। মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বললেন, তসলিমা যখন চান কলকাতায় আসুন, যতদিন ইচ্ছে থাকুন। বাম আমলে কলকাতা ছাড়তে বাধ্য হওয়া তসলিমা
তৃণমূলের আমলেও বাংলায় কিন্তু ফিরতে পারেননি, অনাহুত ছিলেন। কিন্তু রাজ্যে নতুন সরকার আসতেই তিনি যে এ রাজ্যে স্বাগত, এখানে নিরাপদ, এ রাজ্যে কোনো মৌলবাদী যে তাকে ছুঁতে পারবে না সেটা তো মুখ্যমন্ত্রীর আশ্বাসেই স্পষ্ট। আর তসলিমা নাসরিনও সম্ভবত সেই আশ্বাস থেকেই মানে কোথাও গিয়ে আশ্বস্ত হচ্ছেন যে বাংলাটা তাহলে কি পাল্টে গেছে, শুধু নামে নয় কাজেও কি পরিবর্তন এসছে। এবার এই বাংলায় এখন যদি কারোর জন্য ফাঁদ পাতা থাকে তাহলে সেই ফাঁদ দুর্নীতি আর মৌলবাদের জন্য, যেখানে কেউ একবার পড়লে আইনের হাত কতটা লম্বা সেটা সরকারের বুঝিয়ে দেওয়ার দায়িত্ব। কিন্তু তসলিমা চাইলেই আসতে পারেন, এখানে গাইতে পারেন ঘরে ফেরার গান যখন তখন। আমি সব ধর্মের মৌলবাদকে এক কাতারে রাখি না, অন্যান্য ধর্মের মৌলবাদের কথা বলে ইসলামী মৌলবাদকে আড়াল করি না। যে অন্যায় যেখানে ঘটবে, যে মতাদর্শ তার জন্য দায়ী, তাকে তার নাম ধরেই সমালোচনা করি। ভারত ও বাংলাদেশ দুই দেশেই ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে অভিন্ন দেওয়ানি বিধি দরকার, তবে তা সংখ্যাগুরু ধর্মের বিধান নয়। সংবিধান, মানবাধিকার এবং নারী পুরুষের পূর্ণ সমতার ভিত্তিতে রচিত হবে নাগরিক আইন। নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন কোনো লেখককে তার লেখার জন্য পুলিশের পাহারায় চলতে হবে না, কোনো মুক্ত চিন্তককে সত্য উচ্চারণের অপরাধে দেশ ত্যাগ করতে হবে না। আমি উনাকে স্বাগত জানালাম, একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়, কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তাকে বন্ধক দিই না। দেখুন, কথাগুলো বাংলাদেশিদের কানে যখন পৌঁছবে তারা হয়তো বুঝবেন যে ভাবনা চিন্তার ফারাকটা ঠিক কোথায়, গণতন্ত্রের ফারাকটা ঠিক কোনখানে হয়। আমি গাই ঘরে ফেরার গান থেকে ফিরবো বললে ফেরা যায় নাকি, আর ফিরবো বললে ফেরা যায় নাকি থেকে দাঁড়িয়ে এভাবেও ফিরে আসা যায়, এটাই বোঝায় গণতন্ত্রের ফারাকটা। আরেকটা কোথায় ফেরা বোঝা যায় জানেন, যখন তসলিমা নাসরিন তিনি বলতে পারেন যে অভিন্ন দেওয়ানি বিধি দরকার, যখন যদিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি মুছে দিয়েছিলেন, কিন্তু যখন ওই যন্তর মন্তরে জেন জিদের আন্দোলন নিয়ে বলতে পারেন যে কোথাও গিয়ে এই আন্দোলন বহিঃ কোনো শক্তির প্রভাবে লক্ষ্যচ্যুত হতে পারে, সবসময় সঠিক গণতন্ত্র আনে না, বরং গণতন্ত্রের ক্ষতি করতে পারে, মুছে দিয়েছিলেন এটা। কিন্তু ভাবুন, দিনের শেষে একজন বিদেশিনী যখন এ দেশটাকে নিজের এতটাই নিজের দেশ বলে ভাবতে পারেন, এবং এ দেশ যখন একজন বিদেশিনীকে এই অধিকার দেয় যে আমাদের ওই অভিন্ন দেওয়ানি বিধির মতো একটা সাংবিধানিক বিষয় বা এই যন্তর মন্তরের ধর্নার মতো একটা দেশের একটা প্রজন্মের আন্দোলন সম্পর্কে এই দেশের মাটিতে দাঁড়িয়ে মুক্ত কণ্ঠে নিজের মানসিক চিন্তা ভাবনা প্রকাশ করা সেই স্বাধীনতাটা দেয়, তখন কিন্তু মনে হয় যাই বলুন আমাদের গণতন্ত্রটা একটু অন্যরকম।